তো ক্লাস যেহেতু আমরা করব, তাই না, আমাদের হাতে কিন্তু সময় খুব অল্প। সেই সময়টা হচ্ছে যে দেখো আজকে আমাদের কয় তারিখ, 1 তারিখ, এবং আমাদের কারিগরি শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ অলরেডি দিয়ে দিছে যে 6 তারিখ থেকে আমাদের কি ফাইনাল পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তো আমাদের হাতে সময় আছে 1 মাস, তাই না? তো এই একটা মাস তোমাদের কন্টিনিউ খুব ভালো করে একটু পড়াশোনা করতে হবে। আর আমি এখানে যা যা পড়াবো, যে যে টপিকসগুলো পড়াবো, যে যে লেকচারটা দিব, প্রত্যেকটা লেকচারের উপরেই তোমরা হ্যান্ড নোট পাবা, সেটা বড় ব্যাপার না। প্রত্যেকটা অতি সংক্ষিপ্ত, প্রত্যেকটা সংক্ষিপ্ত কি কি প্রশ্ন তোমাদের অধ্যায় থেকে পড়তে হচ্ছে সেটা বলে দেব। আর একটা কথা বলবো, যেহেতু তোমরা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট আর সার্কিট টুটা হচ্ছে তোমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট, কাজেই তোমাদের প্রত্যেকের উচিত এই সার্কিট 2 হোক, সার্কিট 1 হোক, এর পরবর্তীতে তোমরা ডিসি মেশিন পাবা। এর পরবর্তীতে তোমাদের তেমন ডিপার্টমেন্টাল হার্ড সাবজেক্ট নাই বললেই চলে। ডিজিটাল ইলেকট্রনিক্স আছে 5ম সেমিস্টারে। এরপরে তোমরা ফার্স্ট সেমিস্টারে বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রনিক্স পাইছিলা। তো যেহেতু তোমাদের ইলেকট্রিক্যালের স্টুডেন্ট তোমরা, তো তোমাদের এই ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলোর একটা টপিকস বাদ রাখা উচিত না। তো এট ফিউচারে যদি তুমি ভালো করতে চাও, জব হোক বা যেখানে তুমি অ্যাডমিশনে যাও, যেখানেই যাও না কেন তোমার লাগবেই। আর সার্কিট 2 বইটা আমি এমনভাবে তোমাদের পড়াবো যেখানে তোমরা যদি প্রিভিয়াস বেসিকগুলো তোমাদের নাও জানা থাকে আপত্তি নাই, আমি এখানে বেসিক থেকে স্টার্ট করব যেন তোমরা প্রত্যেকটা ম্যাথ নিজেরাই সলভ করতে পারো। আর সার্কিট 2 এর চেষ্টা করবা প্রত্যেকটা ম্যাথ সলভ করার, আমি যেগুলো যেগুলো দাগায় দিব। ওকে, প্রত্যেকটা ম্যাথ সলভ করার ট্রাই করবা সার্কিট 2 এর, আমি যেগুলো দাগায় দেব। তো এক কথাই বলবো যে ডিপার্টমেন্টাল সাবজেক্ট কখনোই কোনো ওয়ার্ড বাকি রাখবে না। যাদের হায়ার এডুকেশনের স্বপ্ন আছে আলহামদুলিল্লাহ, যাদের জব প্রিপারেশনের প্রস্তুতি নেওয়ার কথা আছে আলহামদুলিল্লাহ, যেখানেই যাও না কেন লাগবেই। ওকে, আচ্ছা, তাহলে তোমরা যেহেতু আমার প্রাইভেট ব্যাচ, তো তোমাদের এই প্রাইভেট ব্যাচে যেহেতু আমরা অনলাইনে ক্লাস করতেছি, সরাসরি ক্লাস করতেছি না, তো অনলাইনে যখন আমরা ক্লাস করব তখন আমাদের ব্যাপারটা হচ্ছে কি যে দেখা যায় যে সরাসরি ক্লাস করলেই তো এমনিতেই হট্টগোল হয়ে যায়। অনলাইনে তো আরো বেশি হওয়ার কথা, একজন আরেকজন চারিদিক থেকে যদি নয়েজ আসে তাহলে অনলাইনে একটু একটু হট্টগোল হয়ে যায় ব্যাপারটা। কিন্তু না, আমরা অনলাইনে বরঞ্চ পরিবেশটাকে সেফ রাখবো। কিভাবে রাখবো, আমি তোমাদের ক্লাসের কিছু নিয়ম বলে দিচ্ছি। সেই ক্লাসের নিয়মটা হচ্ছে যে আমি তোমাদের পড়ানোর সময় মিউট করে রাখবো, কাউকেই আনমিউট করার কোনো প্রকার সুযোগ দিব না। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া তাহলে কি আমরা প্রশ্ন করব না? না, অবশ্যই প্রশ্ন করবা, প্রশ্ন করবা। প্রশ্ন করার জন্যই তো জুমে ক্লাস নেওয়া। তোমাদের প্রশ্নগুলো যেন আমি পাই, তোমরা কোথায় না বুঝো সেই জায়গায় আমাকে প্রশ্ন করতে পারো, সেই জন্যই মূলত জুমে ক্লাস নেওয়া, তাই না? তো অবশ্যই প্রশ্ন করবা। তবে কথাটা কি, কথাটা হচ্ছে যে আমি এখানে পড়ানোর সময় যেন আমার কানে কোনো প্রকার নয়েজ না আসে। তোমাদের যারা সহপাঠী আছে, তোমার যারা ফ্রেন্ড আছে, তোমার দ্বারাই যেন তোমার সহপাঠীদের কারো কাছে কোনো নয়েজ না যায়, তাদের ক্লাস করতে যেন অসুবিধা না হয়, যার কারণে আমি কি করব, তোমাদের মিউট করে রাখবো। তো এখন প্রশ্ন হইতে পারে যে আমি কখন তোমাদের প্রশ্নটা নিব, তোমাদের যে জায়গায় সমস্যা। দেখো তুমি তো আমাদের বা তোমরা আমাদের প্রথম ব্যাচ না, যারা পড়ায় তাদের মাথায় অলওয়েজ টাইম জানাই থাকে যে কোথায় স্টুডেন্টের প্রবলেম হবে। আমি কোনো একটা টপিক বুঝাবো, সেই টপিকটা বোঝানোর পরে আমি তোমাদের প্রশ্ন করব যে এবার আমাকে কোয়েশ্চেন করো কে কোথায় বুঝো নাই। তখন তো তোমরা আনমিউট অবস্থায় থাকবা। কিভাবে প্রশ্ন করবা, দেখো তোমাদের জুমের নিচে দেখো পার্টিসিপেন্টস এর পাশে মোর নামে একটা অপশন আছে। সেই মোর নামের অপশনে গেলেই তোমরা এখানে রাইস হ্যান্ড নামে একটা অপশন পাবা। রাইস হ্যান্ড নামে একটা অপশন পাবা, যেটাতে ক্লিক করলে তোমার নামের পাশে এরকম একটা হাত উঠানো থাকবে। তো আমি বুঝতে পারবো যে তোমার কোয়েশ্চেন আছে। যদি আমি জিজ্ঞেস করি যে কোথায় বুঝো নাই, আর সেই টপিকে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে তোমরা অবশ্যই কি করবা, হ্যান্ড রাইজ করবা। তাহলেই আমি বুঝতে পারবো যে তোমার কোয়েশ্চেন আছে, আর তখন তোমাকে আমি আনমিউট করব এবং তোমার প্রশ্নটা আমি নিব। মূলত এইভাবেই আমি পড়াই এবং এইভাবেই পরিবেশটা কি থাকে, বজায় থাকে। তো এখন আমি তোমাদের যেটা বলবো যে আমি যে কথাগুলো বললাম বা আমার যে ক্লাসের সিস্টেমটা আছে পরিবেশ বজায় রাখার, বা তোমাদের এর মধ্যে নিয়ে কারো কোনো প্রবলেম আছে নাকি, বা আমাকে দেওয়া কারো কোনো পরামর্শ কোনো কিছু আছে নাকি, একটু বলো, একটু রেসপন্স করো যে আমাকে কিছু বলার আছে নাকি তোমাদের। কোনটা বিষয় নিয়ে কোয়েশ্চেন আছে নাকি? আমি সবাইকে কি করে দেবো, আনমিউট করে দেবো, কিন্তু সরি মিউট করে ফেলবো।
মিউট করে আমরা ক্লাস স্টার্ট করব। সিস্টেমটা বুঝে গেছো সবাই? আর প্রত্যেকটা টপিক অনুযায়ী তোমরা হ্যান্ড নোট পেয়ে যাবে। হ্যান্ড নোট আমার কাছে খাতা আছে, আমি খাতায় তোমাদের এটা নোট করা আছে, কোনো প্রবলেম নাই। হ্যান্ড নোট পেয়ে যাবে তোমরা। আর যারা ডিপ্লোমা লার্নিং জোন পেজ থেকে দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। ভাইয়া ক্লাস রেকর্ড করে ইউটিউবে দেন, সেই সময়টুকু আমার নাই। আর সার্কিট 2 এর এটাই লাস্ট ক্লাস, সার্কিট 2 এর কোনো ক্লাস ইউটিউব চ্যানেলে আসবে না, কারণ সেই সময়টুকু আমার নাই, আমি ম্যাথেই তোমাদের দিতে পারতেছি না। আচ্ছা, তো এই ফার্স্ট ক্লাসটা আমি সবার সাথে শেয়ার করব বিধায় আমার ইচ্ছে ছিল তোমাদেরকে দেওয়ার, তো যার কারণে আমি আমার প্রাইভেট ব্যাচের ক্লাসটা তোমাদের সাথে শেয়ার করতেছি, অর্থাৎ পাবলিকলি শেয়ার করতেছি। তাহলে যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নাই, আমার সিস্টেমটুকু তোমরা বুঝতে পারছো, কাজে আমি এখন তোমাদের সুন্দর মতো মিউট করে দিব। ওকে, তাহলে এখন আমরা পড়াশোনা স্টার্ট করতে পারি, তাই না? তো আমরা পড়াশোনা স্টার্ট করে ফেলি। তো আমরা ধারাবাহিকভাবে এগোবো, 1 2 3 4 5 6 এভাবে অধ্যায়গুলো ধারাবাহিকভাবে এগোবো। ওকে, তো সর্বপ্রথম আমাদের চ্যাপ্টার 1 নিয়ে কথা বলবো। চ্যাপ্টার 1টা হচ্ছে কি, যে আরএলসি প্যারালাল সার্কিটের জটিল বীজগাণিতিক প্রয়োগের ধারণা। আরএলসি প্যারালাল সার্কিটের তাহলে প্রথম অধ্যায়টা আমাদের কি? প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের আরএলসি প্যারালাল সার্কিটে জটিল বীজগাণিতিক প্রয়োগের ধারণা, তাই না? আরএলসি প্যারালাল সার্কিটে জটিল বীজগাণিতিক প্রয়োগের ধারণা। দেখো, এই অধ্যায়গুলো তোমাদের মূলত সমাধান করার জন্য। আরেকটা কথা বলে নিচ্ছি, যে তোমরা কেউ যদি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় খুব ভালোভাবে শেষ করতে পারো, তোমাদের জন্য সার্কিট সম্পূর্ণ বইটা ইজি হয়ে যাবে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তোমরা যদি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় শেষ করতে পারো ভালো করে, তাহলে তোমাদের জন্য সার্কিট সম্পূর্ণ বইটা কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। তো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টা খুব ভালো মতো পড়বা। একদম আমি বেসিক থেকে স্টার্ট করব, একদম বেসিক থেকে। দেখো, এই আরএলসি প্যারালাল সার্কিট, এই অধ্যায়টাতে মানে আরএলসি প্যারালাল সার্কিটের জটিল বীজগাণিতিক প্রয়োগের ধারণা, এই অধ্যায়টিতে তোমাদের প্রত্যেকটাই ম্যাথ। এখানে থিওরি বলতে তেমন কিছুই নাই, ম্যাথ। আর এই ম্যাথগুলো সমাধান করার জন্য আমাদের কিছু বেসিক জানা প্রয়োজন, সেই বেসিকটাই এখন আমি এখানে দেখাবো। দেখো, তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে এখানে যে আছে আরএলসি প্যারালাল সার্কিট, তো আরএলসি প্যারালাল সার্কিটটা কি? তো আর তে কি, এল তে কি, সি তে কি, এটি আমাদের সর্বপ্রথম কি করতে হবে? জানতে হবে। দেখো, আর তে হচ্ছে মূলত রেজিস্ট্যান্স, আর তে হচ্ছে রেজিস্ট্যান্স, এল তে হচ্ছে ইন্ডাকট্যান্স এবং সি তে হচ্ছে ক্যাপাসিট্যান্স। ক্লিয়ার? আরএলসি প্যারালাল সার্কিট, তাহলে আর তে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এল তে হচ্ছে আমাদের ইন্ডাকট্যান্স এবং সি তে হচ্ছে কি? ক্যাপাসিট্যান্স। তো এই রেজিস্ট্যান্সের প্রতীক হচ্ছে এটা, তাই না? এটা আমরা সবাই জানি। এবং একক হচ্ছে কি? একক হচ্ছে ওহম। রেজিস্ট্যান্সের প্রতীক হচ্ছে এটা এবং একক হচ্ছে কি? ওহম। এটুকু আমরা সবাই জানি। তো এরপরে ইন্ডাকট্যান্স, ইন্ডাকট্যান্সের প্রতীক হচ্ছে এইটা এবং ইন্ডাকট্যান্সের একক হচ্ছে হেনরি। ইন্ডাকট্যান্সের প্রতীক হচ্ছে এটা এবং ইন্ডাকট্যান্সের একক কি? হেনরি। এবং ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্সের প্রতীক হচ্ছে এইটা এবং ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড অথবা মাইক্রো ফ্যারাড। ক্যাপাসিটরের একক কি? ফ্যারাড অথবা মাইক্রো ফ্যারাড। তো এখন বলা হয়েছে যে আরএলসি প্যারালাল সার্কিট, তো এই রেজিস্ট্যান্স, এরপরে ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স মিলে কি তৈরি হবে? একটি প্যারালাল সার্কিট তৈরি হবে। তো প্যারালাল সার্কিট বলতে মূলত আমরা কি বুঝি? যে সার্কিটের দুইটি শাখা থাকবে, সমান্তরালভাবে দুইটি শাখা থাকবে, সেটাই হচ্ছে কি? প্যারালাল সার্কিট, তাই না?
সমান্তরাল ভাবে শাখা থাকলেই সেটা হচ্ছে প্যারালাল সার্কিট। তাহলে এখানে আর এল সি দ্বারা প্যারালাল সার্কিট, তাহলে এই যে আর, এরপরে কি যে এল, এরপরে এই যে সি, এই আর এল সি দ্বারা কি তৈরি হয়েছে, একটি প্যারালাল সার্কিট তৈরি হয়েছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের আর এল সি প্যারালাল সার্কিট। তো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে আর এল সি প্যারালাল সার্কিট একটি এসি সার্কিট। আর এল সি প্যারালাল সার্কিট কি একটি এসি সার্কিট, যার কারণে এখানে আমাদের সোর্সে এসি সোর্স দিতে হবে। এই যে আমাদের এসি সোর্স, এটাতে যদি তোমরা কেউ ডিসি সোর্স দাও তাহলে কিন্তু অবশ্যই পুরো সার্কিটটা ভুল, পুরো অঙ্কটা ভুল। অবশ্যই তোমাদের এখানে কি করতে হবে, এসি সোর্স দিতে হবে। এইটুকু হচ্ছে মূলত আমাদের বেসিক। এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে মূলত আমাদের কি সি। আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, এলটা হচ্ছে ইন্ডাকটেন্স এবং সিটা হচ্ছে ক্যাপাসিটেন্স। যেহেতু বলা হয়েছে আর এল সি প্যারালাল সার্কিট, তাহলে এই যে আর এল এবং সি মিলে কি একটি প্যারালাল সার্কিট আমরা ম্যাপ করে ফেলছি। ওকে, তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে নাকি? এখন বলো যে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে নাকি? প্রশ্ন থাকলে সাথে সাথে হ্যান্ড রেজ করবো। ওকে, আমি যেভাবে তোমাদের বলে দিছি। এবং হ্যান্ড রেজ করতে খুব বেশি একটা সময় নিবা না। যাদের প্রশ্ন থাকবে তারা রেডি হয়ে থাকবা হাত তোলার জন্য, আমি যখনই বলবো হাত তুলবা। তো যেহেতু কারো কোনো প্রবলেম নাই, কেউ হাত তুলতেছো না, কাজেই আমি এবার নতুন টপিকে চলে আসি। তো এই গেল মূলত আমাদের বেসিক। তো আমাদের আরেকটু বেসিক জানতে হবে। সেই বেসিকটা হচ্ছে কি, এই অধ্যায়টাকে সমাধান করার জন্য যেহেতু এখানে বলা হয়েছে যে জটিল বীজগাণিতিক প্রয়োগ, এই জটিল বীজগাণিতিক প্রয়োগ কথাটা আসলেই দুইটা জিনিস চলে আসবে এখানে। একটা হচ্ছে পোলার ফর্ম, একটা হচ্ছে পোলার ফর্ম, আর একটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। জটিল বীজগাণিতিক প্রয়োগ বলতেই আমরা দুইটা জিনিস বুঝি, একটা হচ্ছে পোলার ফর্ম আর একটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্ম। তো আমাদের এখানে পোলার ফর্ম কি রেক্টেঙ্গুলার ফর্ম কি সেটা জানতে হবে না। আমাদের এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোনটা পোলার ফর্ম কোনটা রেক্টেঙ্গুলার ফর্ম, এটা চিনলেই যথেষ্ট সম্পূর্ণ বইটার জন্য। সম্পূর্ণ বইটার জন্য কোনটা পোলার ফর্ম কোনটা রেক্টেঙ্গুলার ফর্ম সেটা জানলেই আমাদের সেটা জানা হয়ে যাবে। তাহলে দেখো, পোলার ফর্মে অলওয়েজ টাইম একটা অ্যাঙ্গেল থাকবে। কিভাবে চিনবো কোনটা পোলার আর কোনটা রেক্টেঙ্গুলার? তো পোলার ফর্ম চেনার জন্য আমাদের দেখতে হবে যে একটা মানে অবশ্যই কি থাকবে, একটা অ্যাঙ্গেল থাকবে। মানের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে, অ্যাঙ্গেল থাকবে। এবং রেক্টেঙ্গুলার ফর্মের জন্য অবশ্যই একটা জে থাকবে। রেক্টেঙ্গুলার ফর্মের জন্য কি থাকবে, একটা জে থাকবে। এই জেটা হচ্ছে মূলত একটা অপারেটর। এই জেটাকে বলা হয় কি, অপারেটর। তো কিভাবে চিনবো কোনটা পোলার ফর্ম কোনটা রেক্টেঙ্গুলার ফর্ম? তাহলে পোলার ফর্মে অবশ্যই একটা অ্যাঙ্গেল থাকবে এবং রেক্টেঙ্গুলার ফর্মে অবশ্যই একটা কি থাকবে, জে থাকবে। তাহলে পোলার ফর্মকে কিভাবে প্রকাশ করা হয়? পোলার ফর্মকে মূলত প্রকাশ করা হয় আর অ্যাঙ্গেল অফ থিটা। পোলার ফর্মকে প্রকাশ করা হয় আর অ্যাঙ্গেল অফ থিটা। এবং রেক্টেঙ্গুলার ফর্মকে প্রকাশ করা হয় এক্স প্লাস জে ওয়াই, এক্স প্লাস জে ওয়াই। তাহলে আমরা যদি এই পোলার ফর্ম এবং রেক্টেঙ্গুলার ফর্মের দুইটা মান লিখি, তাহলে দেখো যে ধরো এখানে আমি একটা মান লিখলাম যে 5 অ্যাঙ্গেল অফ 56 এবং আরেকটা মান লিখলাম 3 প্লাস জে অফ 20। তাহলে এখন বলো তো কোনটা কোন ফর্ম? এখানে দেখো আমি কি বলছিলাম, আমরা কিভাবে চিনবো কোনটা পোলার কোনটা রেক্টেঙ্গুলার? পোলারে অবশ্যই অ্যাঙ্গেল থাকবে এবং রেক্টেঙ্গুলার অবশ্যই একটা জে অপারেটর থাকবে। তাহলে এই যে দেখো এখানে কি আছে, একটা অ্যাঙ্গেল আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি ফর্ম, পোলার ফর্ম। আর এখানে এই যে দেখো আমাদের একটা জে অপারেটর আছে, তার মানে এটা হচ্ছে কি ফর্ম, রেক্টেঙ্গুলার ফর্ম। আশা করি ক্লিয়ার। তাহলে আমি এখন আরেক কিছু মান লিখি, যে ধরো যে এই জায়গায় একটা মান দেওয়া আছে 25 অ্যাঙ্গেল অফ 23। আরেকটা মান দেওয়া আছে কি, আরেকটা মান দেওয়া আছে 26 প্লাস জে অফ 60। তাহলে এখন আমাকে বলো যে তোমরা এখন আমাকে বলো যে 1 নাম্বার এবং 2 নাম্বার যারা জুমে আছো তারা দেখো যে পার্টিসিপেন্টসে পাশে মোর নামে অপশনে চ্যাট লেখা আছে। তো সেই চ্যাটে গেলে তোমরা সেখানে মেসেজ করার অপশন পাবা। তো মেসেজ করে আমাকে জানাও যে কোনটা পোলার কোনটা রেক্টেঙ্গুলার। ফার্স্ট আমি সবার কাছ থেকে জানতে চাই, সবার কাছ থেকে যারা লাইভে আছো তারাও ধুমসে কমেন্ট করো, আর যারা জুমে আছো তারাও ধুমসে কমেন্ট করো।
ওকে, তাহলে আশা করি সবাই চিনতে পারছো যে কোনটা পোলার ফর্ম এবং কোনটা রেক্টেঙ্গুলার ফর্ম। তো এইটুকু বেসিক জানলেই আমাদের যথেষ্ট, এইটুকু বেসিক জানলেই আমাদের কি যথেষ্ট। ওকে, তাহলে এখন আমরা চলে যাব মেইন শাখায়, এখন আমরা চলে যাব মেইন পার্টে। ওকে, তো আমাদের বেসিক জানা শেষ, এখন আমরা চলে যাব মেইন পার্টে। তার আগে আমি 1 মিনিট সময় নিচ্ছি, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি। ওকে, আমি চলে আসছি। তাহলে দেখো, এখন এই আরএলসি প্যারালাল সার্কিট, এই সার্কিটগুলো মূলত পরীক্ষা আমাদের কিভাবে আসবে? আমি একটু আগে দেখালাম যে 3টা প্যারালাল, আসলে কি এইভাবে 3টা প্যারালাল আসবে না। আরএলসি প্যারালাল সার্কিট অর্থাৎ আরএলসি, এই 3টা জিনিস নিয়ে প্যারালাল সার্কিট যেটা গঠিত হবে সেটা হচ্ছে মূলত আমাদের রেজিস্ট্যান্সের সাথে একটা ইন্ডাকটেন্স থাকবে একটা শাখায়, এবং আরেকটি শাখায় রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিট্যান্স থাকবে। ওকে, তাহলে আমি কি বললাম? আরএলসি প্যারালাল সার্কিট বলতে বোঝাই এটা হচ্ছে আর, এটা এল, এটা আর, এটা হচ্ছে সি। রেজিস্ট্যান্সের সাথে একবার আমাদের কি থাকবে? ইন্ডাকটেন্স থাকবে, এবং রেজিস্ট্যান্সের সাথে একবার আমাদের কি থাকবে? ক্যাপাসিট্যান্স থাকবে। রেজিস্ট্যান্সের সাথে একবার আমাদের ইন্ডাকটেন্স থাকবে, এবং রেজিস্ট্যান্সের সাথে একবার আমাদের কি? ক্যাপাসিট্যান্স থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এদিক দিয়ে একটা কারেন্টকে প্রেরণ করি এই সার্কিটে, ধরো যে এই সার্কিটে কি করতেছে, একটা কারেন্ট আই তুমি প্রেরণ করতেছো, তো এই কারেন্টটা কি করবে? এইদিকে একটু যাবে, এইদিকে একটা আসবে, তাই না? তাই তো? আচ্ছা, তো দেখো তো এই কারেন্টটা যাওয়ার সময় এই যে আমাদের কি এগুলো আছে, প্যারামিটারস গুলো আছে, এই প্যারামিটারস গুলো কি হবে? কারেন্টটাকে একটু বাধা প্রদান করবে না? অর্থাৎ একটা বাধার সৃষ্টি হবে, তাই তো? তো সেই বাধাটা হচ্ছে কি? এই সার্কিটের মোট বাধা। যখন বাধা পেয়ে এই দিকে চলে আসবে তখন তো একটা মোট বাধা অতিক্রম করে সে এই দিকে চলে আসছে, তাহলে এই সার্কিটের মোট বাধাটাকে বলা হয় ইম্পিডেন্স। সার্কিটের মোট বাধাকে কি বলা হয়? ইম্পিডেন্স। কোন সার্কিট? এসি সার্কিট। একটা প্রশ্ন সচরাচর আসে যে ইম্পিডেন্স কাকে বলে? ইম্পিডেন্স হচ্ছে যে এসি সার্কিটের মোট বাধাকে ইম্পিডেন্স বলা হয়। আর এখন আমরা যে ম্যাথগুলো করব সেই ম্যাথগুলো হচ্ছে ইম্পিডেন্সের ম্যাথ। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এখানে ইম্পিডেন্স, এখানে যে তুমি একটা কারেন্ট প্রবাহিত করলা, এখানে কয়টা শাখায় বাধা পাইছে? 2টা শাখায় বাধা পাইছে। এই একটা শাখায় বাধা পাইছে, এই একটা শাখায় বাধা পাইছে। তার মানে এইখানে একটা ইম্পিডেন্স আছে, এইখানে একটা ইম্পিডেন্স আছে। তাহলে আমি কি বললাম? বাধাকেই বলা হয় ইম্পিডেন্স। আর ইম্পিডেন্সকে মূলত জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ইম্পিডেন্সকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মনে করো যে এটা হচ্ছে 1 নাম্বার শাখা, আর এটা হচ্ছে কত নাম্বার শাখা? 2 নাম্বার শাখা। তাহলে আমাদের ইম্পিডেন্স, এই শাখায় একটা ইম্পিডেন্স আছে, এই শাখায় একটা ইম্পিডেন্স আছে, তাই না? তাহলে মনে করো যে এই শাখার ইম্পিডেন্সটাকে Z1 এবং এই শাখার ইম্পিডেন্সটাকে আমরা Z2 ধরলাম। যেহেতু এটা হচ্ছে 1 নাম্বার শাখা, এটা হচ্ছে 2 নাম্বার শাখা। ইম্পিডেন্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? Z দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথম শাখার ইম্পিডেন্সটা হচ্ছে Z1 এবং দ্বিতীয় শাখার ইম্পিডেন্সটা হচ্ছে কি? Z2। তো আমি এখন যেই পর্যন্ত তোমাদের বললাম, তো এখন বলো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে নাকি? তাহলে এখানে আমাদের শাখা কয়টা? এখানে আমাদের শাখা হচ্ছে 2টা, একটা হচ্ছে Z1 এবং আরেকটা হচ্ছে কি? Z2। এই প্রত্যেকটা শাখার আমাদের কি করতে হবে? আলাদা আলাদা ইম্পিডেন্স বের করতে হবে। তো এই আলাদা আলাদা ইম্পিডেন্স বের করার জন্য আমাদের সহজ 2টা সূত্র ফলো করতে হবে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে। এখন আমি যে 2টা সূত্র লিখে দিব, সেই 2টা সূত্র প্রত্যেকটা ম্যাথে কাজে লাগবে এই অধ্যায়ে। সেই 2টা সূত্র হচ্ছে কি? যে দেখো আমরা এখানে কি দেখলাম? রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকটেন্স, তাই না? আরেকটা কি দেখলাম? রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিট্যান্স, রাইট?
একটা দেখলাম রেজিস্ট্যান্সের সাথে কি ইন্ডাকটেন্স, এবং আরেকটা দেখলাম কি রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিটেন্স। তো এটাকে আমরা বলতে পারি, যেহেতু রেজিস্ট্যান্সের সাথে এল আছে তাহলে আমরা এটাকে বলতে পারি আর এল শাখা, আর এটা যেহেতু রেজিস্ট্যান্সের সাথে সি আছে তাহলে এটাকে বলতে পারি আর সি শাখা। তাহলে দেখো, যদি এই রেজিস্ট্যান্সের সাথে এল থাকে, যদি আর এল শাখা হয়, তাহলে আর এল শাখার ক্ষেত্রে ইম্পিডেন্স নির্ণয়ের ফর্মুলা হবে Z ইজ ইকুয়াল x প্লাস জে ওয়াই। ইম্পিডেন্স নির্ণয়ের ফর্মুলা হবে কি, সরি, আর প্লাস জে অফ এক্সএল। তাহলে আর এল শাখার ক্ষেত্রে, অর্থাৎ রেজিস্ট্যান্সের সাথে যদি ইন্ডাকটেন্স থাকে, তাহলে সেটার ইম্পিডেন্স নির্ণয়ের ফর্মুলা হবে আর প্লাস জে অফ এক্সএল। রেজিস্ট্যান্সের সাথে যদি ইন্ডাকটেন্স থাকে তাহলে সেটার ইম্পিডেন্স নির্ণয়ের ফর্মুলা হবে আর প্লাস জে অফ এক্সএল। আবার রেজিস্ট্যান্সের সাথে যদি ক্যাপাসিটেন্স থাকে, লিখে নাও সূত্র দুইটা, সারা জীবন কাজে লাগবে প্রত্যেকটা অঙ্কে। রেজিস্ট্যান্সের সাথে যদি ক্যাপাসিটেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ইম্পিডেন্স নির্ণয়ের ফর্মুলাটা হবে আর মাইনাস জে অফ এক্সসি। তাহলে রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকটেন্স থাকলে আমাদের ইম্পিডেন্স হবে আর প্লাস জে অফ এক্সএল, রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিটেন্স থাকলে আমাদের ইম্পিডেন্স হবে আর মাইনাস জে অফ এক্সসি। ওকে, তো এখন তোমাদের মাঝে যেই প্রশ্নটা হবে সেটা হচ্ছে যে এখানে আমি দুইটা বাড়তি জিনিস লিখছি, একটা হচ্ছে এক্সএল এবং আরেকটা হচ্ছে কি এক্সসি। এখানে তো আমরা আর এর মানটা জানি, আর হচ্ছে কি রেজিস্ট্যান্স, তাই না? এখানেও আর হচ্ছে কি রেজিস্ট্যান্স, কিন্তু এখানে এক্সএলটা কি এবং এই এক্সসিটা কি, বা এটা কোথা থেকে আসলো, এখন তোমাদের মাঝে এই প্রশ্নটাই হয় মূলত। তো এক্সএলটা মূলত কি জিনিস বা এক্সএলটা কেন প্রয়োজন? দেখো, এই যে ইন্ডাকটেন্স আছে এখানে, এই ইন্ডাকটেন্সের আমাদের এককটা কি হেনরি, তাই না? কিন্তু একটা কথা অলওয়েজ মাথায় রাখতে হবে যে সার্কিটটাকে যদি আমরা হিসাব করতে চাই তাহলে সেটার প্রত্যেকটা প্যারামিটারসের একক ওহম হতে হবে। প্রত্যেকটা প্যারামিটারসের একক কি হতে হবে? ওহম হতে হবে। তাহলে এই ইন্ডাকটেন্সের মান যদি ওহম ব্যতীত, ইন্ডাকটেন্সের মান যদি ওহম ব্যতীত অন্য কোনো এককে দেওয়া থাকে, অর্থাৎ ইন্ডাকটেন্সের মান দেওয়া থাকলে হেনরিতে, তাহলে সেটাকে আমাদের কিসে নিতে হবে? ওহমে নিতে হবে। আর সেই ওহমে নেওয়ার জন্যই এই এক্সএল সমান সমান 2πfl এই ফর্মুলাটা প্রয়োগ করা হয়। এগুলো কিন্তু বেসিক, খুব মনোযোগ সহকারে দেখো। যদি আমাদের এখানে ওহম ব্যতীত অন্য কোনো এককে এই মানটা দেওয়া থাকে তাহলে সেটাকে আমাদের ওহমে নিতে হবে। ওহমে নেওয়ার জন্য এই এল কে ওহমে নেওয়ার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে এক্সএল সমান সমান 2πfl। ওকে, আর তাহলে এবার প্রশ্ন হইতে পারে যে এক্সসিটা মূলত কি? দেখো, এই সি এর একক আমরা জানলাম ফ্যারাড অথবা মাইক্রোফ্যারাড, কিন্তু আমরা জানলাম যে সার্কিটে কখনোই ওহম ব্যতীত অন্য কোনো একক রাখা যাবে না। সার্কিটে কখনোই ওহম ব্যতীত অন্য কোনো একক রাখা যাবে না। তাহলে আমাদের এই ফ্যারাড অথবা মাইক্রোফ্যারাড এই এককটাকে ওহমে রূপান্তর করার জন্য আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করা হয়, এক্সসি সমান সমান 1/2πfc। আশা করি ক্লিয়ার। অর্থাৎ আমাদের এই ইন্ডাকটেন্সের মান ওহম ব্যতীত অন্য কোনো এককে দেওয়া থাকলে তাহলে সেটাকে আমাদের ওহমে এই ফর্মুলা দিয়ে প্রথমে কনভার্ট করে নিতে হবে। এরপরে সি এর বেলাও তাই, যদি ওহম ব্যতীত অন্য কোনো এককে দেওয়া থাকে তাহলে সেটাকে এই ফর্মুলা দিয়ে আগে কি করতে হবে? ওহমে পরিণত করতে হবে। এই ওহমে পরিণত করার পরে আমরা এই দুইটা সূত্র দিয়ে কি করতে পারবো? দুই শাখার ইম্পিডেন্স বের করতে পারবো। দুই শাখার ইম্পিডেন্স কি করতে পারবো? বের করতে পারবো। আর দুই শাখার ইম্পিডেন্স বের করতে পারলে আমরা সহজেই কি করতে পারবো? সম্পূর্ণ সার্কিটটার ইম্পিডেন্স নির্ণয় করতে পারবো। সম্পূর্ণ সার্কিটটার কি করতে পারবো? ইম্পিডেন্স নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা যেই ফর্মুলাগুলো পড়লাম সেই ফর্মুলা অনুযায়ী আমরা কিছু ম্যাথ সলিউশন করে নেই। তো এখন আমি যে প্রশ্নটা করব, এখন পর্যন্ত আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোতে কার কি প্রবলেম আছে সেটা আমাকে একটু জানাও। আমি একদম বেসিক থেকে স্টার্ট করছি, তোমাদের প্রত্যেকটা ফর্মুলা নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা বেসিক নিয়ে আলোচনা করব। যারা লাইভে আছো প্রত্যেকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও। আশা করি তোমাদের কাছ থেকে একটা ভালো রেসপন্স পাবো।
যাক আলহামদুলিল্লাহ, কারো কোনো সমস্যা নাই। তাহলে এখন দেখো, আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা এখন যে কোনো একটা সার্কিটের সম্পূর্ণ ইম্পিডেন্সের মান বের করব, টোটাল ইম্পিডেন্সের মান বের করব। ওকে, এবং আমি এখানে আজকে ক্যালকুলেটিং ভিডিওটা মানে ক্যালকুলেটিং যে প্রবলেমগুলো আছে সেগুলো এখানে সমাধান করার চেষ্টা করব। দেখো, ধরো আমাদের এখানে এই সার্কিটটাতে আমাদের একটা মান দেওয়া আছে, ঠিক আছে? আমরা এখানে 220 ভোল্ট আরআরইতে সংযোগ করছি। আমি তোমাদের যার শুধু কি করতেছি, অঙ্ক করাইতেছি প্র্যাকটিসের জন্য। এখনো কিন্তু আমরা বইয়ের কোনো অঙ্কতে যাই নাই। 220 ভোল্ট এবং 50 হার্টজ উৎসের সাথে সংযুক্ত আছে। তো এখন আমাদের এখানে মান দেওয়া হলো ধরো 20 ওহম, এটার মান দেওয়া হলো ধরো 45 হেনরি, এটার মান দেওয়া হলো ধরো 25 ওহম, আর এটার মান দেওয়া হলো ধরো 25 ফ্যারাড। ওকে, তাহলে দেখো আমি এখানে মান দিলাম যে এখানে আমাদের রেজিস্ট্যান্স একটা আছে প্রথম শাখার ক্ষেত্রে। দেখো, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইন্ডাকটেন্স। আমাদের কিন্তু এই প্রতীকগুলো দেখেই কিন্তু চিনতে হবে। রেজিস্ট্যান্সের প্রতীক এটা, ইন্ডাকটেন্সের প্রতীক এটা, আবার ক্যাপাসিট্যান্সের প্রতীক এটা। আমাদের প্রতীক দেখে চিনতে হবে কোনটা কোন প্যারামিটারস। তাহলে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের কি ইন্ডাকটেন্স, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের কি ক্যাপাসিট্যান্স, রাইট? তাহলে এখানে আমাদের কি কি মান দেওয়া আছে সেগুলো আগে আমরা তুলে নিই। প্রত্যেকটা অঙ্কের বেলা সেম রুলস ফলো করবা। এখন কিন্তু অঙ্কে চলে আসছি, মনোযোগ সহকারে দেখো। প্রথম কি করবা, প্রত্যেকটা মান এখানে তুলে নিবা যে দেওয়া আছে। কি কি দেওয়া আছে বলতো? আমাদের এখানে রেজিস্ট্যান্স কিন্তু দুইটা, এই একটা এই একটা। কাজে আমরা একটাকে ধরবো R1 আর একটাকে ধরবো R2। তাহলে R1 আমাদের কি দেওয়া আছে 20 ওহম, 20 ওহম। এরপর আমাদের R2 কি দেওয়া আছে, R2 দেওয়া আছে 25 ওহম, বা তোমরা চাইলে সিরিয়ালি নিতে পারো। R1 এর পরে এখানে 45, তাহলে L আমাদের কি দেওয়া আছে 45 হেনরি, তাই না? এরপর আমাদের এখানে R2 কি দেওয়া আছে 25 ওহম। এরপর আমাদের এখানে C কি দেওয়া আছে 25 ফ্যারাড। তাহলে এখন আমি কি বলছি, যে একটু আগেই তোমাদের বেসিকে বললাম যে সার্কিটে কখনোই কি রাখা যাবে না, সার্কিটে কখনোই আমাদের ওহম ব্যতীত অন্য কোনো একক রাখা যাবে না। তাহলে এখানে দেখো, এখানে দুইটা অন্য একক আছে, একটা হচ্ছে এল এবং আরেকটা হচ্ছে কি সি। তাহলে এই এল কে যদি আমরা ওহমে কনভার্ট করতে চাই, তাহলে আমরা একটু আগে একটা ফর্মুলা জানলাম। তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এলটাকে ওহমে কনভার্ট করে নিতে হবে। কারণ কি, সার্কিটে কখনোই অন্য কোনো একক রাখা যাবে না। তাহলে দেখো, এলটাকে ওহমে কনভার্ট করলে কি হয়ে যাবে, সেটা এক্সএল হয়ে যাবে। তো এক্সএল সমান সমান ফর্মুলাটা কি 2 পাই এফ এল, তাই তো? আচ্ছা, তাহলে যে 2 ইনটু পাই এর মান হচ্ছে 3.1416 ইনটু এফ। এফ হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। তো বাংলাদেশের বাণিজ্যিক ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ, আর প্রশ্নেও দেওয়া আছে আমাদের 50 হার্টজ। যদি কখনো প্রশ্নে ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকে তাহলে তোমরা সেটাকে 50 ধরে নিবা, 50 ধরে নিয়ে ম্যাথ করবা। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 ইনটু এল হচ্ছে কি, এল হচ্ছে ইন্ডাকটেন্স। তাহলে ইন্ডাকটেন্সের মান কত দেওয়া আছে 45। তাহলে এই যে 45। তাহলে এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসতেছে 2 ইনটু 3.1416 ইনটু 50 ইনটু 45। তাহলে আমাদের মান আসতেছে কত, আমাদের মান আসতেছে 14,137.2। দেখো, এটাকে আমরা কিসে কনভার্ট করে ফেলছি, ওহমে কনভার্ট করে ফেলছি। এই যে আমাদের একক দিছে এখানে ওহম। তো এরপরে দেখো আমাদের আর কোনটা ওহম ব্যতীত আছে, ক্যাপাসিট্যান্স আছে, তাই না? তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ওহমে নিতে হবে। আর ওহমে নিতে গেলে এটা হয়ে যাবে এক্সসি। এক্সসি সমান সমান কি, সূত্র হচ্ছে 1/2 পাই এফ সি। তাহলে এখন দেখো যে 1 বাই এখানে 2 এর মান কত, 2 ইনটু পাই এর মান হচ্ছে 3.1416 ইনটু এফ এর মান হচ্ছে কত 50 ইনটু এখানে সি এর মান কত, সি এর মান হচ্ছে 25। তো এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে মান কত আসতেছে দেখো। এই সার্কিটের ক্যালকুলেশন গুলো তোমরা অলওয়েজ টাইম, সার্কিটের ক্যালকুলেশন গুলো তোমরা অলওয়েজ টাইম কি করবা, অলওয়েজ টাইম কমপ্লেক্স মোডে নিয়ে করবা।
আর সার্কিটের ক্যালকুলেশনের জন্য বা তোমরা ইলেকট্রিক্যালি স্টুডেন্ট অলওয়েজ টাইম তোমরা ইউজ করার চেষ্টা করবা 991 ইএস প্লাস 991 ইএস প্লাস ক্যালকুলেটর। ক্লিয়ার দেখা যায় না? সবার ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে? সবার ক্ষেত্রে কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? যদি সবার ক্ষেত্রে দেখা না যায় তাহলে আমি মনে করব যে আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম, আর যদি দেখা যায় তাহলে মনে করব যে তোমার ওখানে নেটওয়ার্কের প্রবলেম। মেহেদি, হয়তোবা তোমার ওখানে নেটওয়ার্কের প্রবলেম, অনেকের কাছেই কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা অলওয়েজ টাইম যারা ইলেকট্রিক্যালি স্টুডেন্ট আছো, হ্যাঁ পরে কি ক্লাসটা পাবো? হ্যাঁ পরে ক্লাস পাবো, অবশ্যই রেকর্ড করা থাকবে। তোমরা যারা ইলেকট্রিক্যালি স্টুডেন্ট আছো তারা অবশ্যই কি করবা, 991 ইএস প্লাস এই ক্যালকুলেটরটা ইউজ করার চেষ্টা করবা অলওয়েজ টাইম, ঠিক আছে? আর এই যে এমএস এর ক্যালকুলেটর, ওটা দিয়ে করলে তোমাদের প্রত্যেকটা ক্যালকুলেশনে সময় লাগবে, এটা বেস্ট। তো দেখো আমি এই ক্যালকুলেটর থেকে দেখাই দিচ্ছি যে এই মানটা তোমরা সহজেই কিভাবে বের করতে পারবা। দেখো দেখো যে এই মানগুলো কিভাবে বের করতে পারবা। যে সর্বপ্রথম তোমাদের কি করতে হবে, ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মোডে নিতে হবে। সর্বপ্রথম ক্যালকুলেটরটাকে কি করতে হবে, কমপ্লেক্স মোডে নিতে হবে। তাহলে কমপ্লেক্স মোডে নিতে হলে তোমাকে প্রথম এই যে শিফট চেপে তোমাকে প্রথম কি করতে হবে, এই যে মুড সেটআপে ক্লিক করতে হবে। মুড সেটআপে ক্লিক করার পরে দেখো 2 নম্বরে কমপ্লেক্স লেখা, তোমাকে 2 দিতে হবে। 2 দিলেই তোমার ক্যালকুলেটরটা কি হয়ে যাবে, কমপ্লেক্স মোড হয়ে যাবে। তাহলে এরপরে দেখো, এরপরে তোমাদের এই যে অপশনটা আছে, অর্থাৎ এই রুটের পাশে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করলে দেখবা যে উপরে একটা খালি ঘর আসছে, নিচে একটা খালি ঘর আসছে। তো উপরে আমাদের কি আছে, 1 আছে, আর নিচে আমাদের এইটা আছে, তাই না? তাহলে উপরে 1 দাও। তাহলে এই যে উপরে 1, এরপরে উপরে 1 দেওয়ার পরে নিচের ঘরে আসার জন্য এই যে এই বাটনটা আছে, এই বাটনে ক্লিক করবা। এই বাটনে ক্লিক করলেই দেখবা নিচের ঘরে চলে আসছে। এরপরে তোমরা সুন্দর মতো নিচের ঘরের হিসাবটা লিখে দিবা, অর্থাৎ 2 × 3.1416 × 50 × 25। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের কিন্তু মান চলে আসছে। সেই মানটা হচ্ছে যে 1.27 × 10⁻⁴। x এর মান আমরা কি পাইছি, 1.27 × 10⁻⁴ ওহম। তাহলে দেখো এক্সএল এবং এক্সি আমরা উভয় মানটাই পেয়ে গেছি, অর্থাৎ আমাদের এখন প্রত্যেকটা কি আছে, একক ওহমে আছে। তাহলে এখন আমাদের নিয়মটা কি, প্রথমে আমাদের কি প্রথম শাখার ইম্পিডেন্স বের করতে হবে, এরপরে দ্বিতীয় শাখার ইম্পিডেন্স বের করতে হবে, তাই না? তাহলে প্রথম শাখার ইম্পিডেন্স কি হবে, Z1 সমান যেহেতু রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকটেন্স আছে তাহলে আমাদের ফর্মুলা হবে R + J of XL। তাহলে এই যে দেখো R + J of XL এর মান কত, XL এর মান আমরা পাইছি 14137, 14137.2। তাহলে এখন এটাকে তোমাদের কি করতে হবে, এটাকে তোমাদের সমাধান করতে হবে। কিভাবে সমাধান করবে বলো? তো প্রথমে তোমাদের কমপ্লেক্স মোডে নিতে হবে ক্যালকুলেটরটা। কমপ্লেক্স মোডে নেওয়ার পরে, বা এটাকে সমাধান করার দরকার নেই, অলওয়েজ টাইম এই ইম্পিডেন্সের মানগুলো তোমরা এই রেক্টেঙ্গুলার ফর্মেই রাখবা। অলওয়েজ টাইম ইম্পিডেন্সের মানগুলো রেক্টেঙ্গুলার ফর্মেই রাখবা, পোলার ফর্মে নেওয়ার প্রয়োজন নাই। কারণ কি, একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা যে পোলারে কখনোই যোগ বিয়োগ করা যায় না। পোলারে কখনোই যোগ বিয়োগ করা যায় না, আবার রেক্টেঙ্গুলারে কখনোই গুণ ভাগ করা যায় না। রেক্টেঙ্গুলারে কখনোই গুণ ভাগ করা যায় না, অর্থাৎ পোলারে শুধুমাত্র গুণ ভাগ হবে। পোলারে শুধুমাত্র কি হবে, পোলারে শুধুমাত্র গুণ ভাগ করা যাবে এবং রেক্টেঙ্গুলারে যোগ বিয়োগ করতে হয়। ওকে, এই কারণে অলওয়েজ টাইম তোমাদের কি করতে হবে, এই যে আমাদের ইম্পিডেন্সের মানগুলো বের করব, এই ইম্পিডেন্সের মানগুলোকে অলওয়েজ টাইম তোমাদের কিসে নিতে হবে, রেক্টেঙ্গুলার ফর্মে রাখতে হবে। তাহলে এই যে দেখো আমরা কিন্তু Z1 এর মান পেয়ে গেছি। তাহলে এরপরে প্রথম শাখার ইম্পিডেন্সের মান পেয়ে গেছি, এরপরে কি আছে, দ্বিতীয় শাখা। তাহলে দ্বিতীয় শাখার ইম্পিডেন্সটা কি হবে, আর
যেহেতু এখানে রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিট্যান্স আছে তাহলে ফর্মুলাটা হবে আর মাইনাস জে অফ এক্সি। তাহলে যে দেখো আর মাইনাস জে অফ এখানে এক্সি এর মান কত পাইছি, এক্সি এর মান পাইছি 1.27 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 4, তাই না? তাহলে এই যে দেখো আমরা কি পেলাম, Z1 এর মানও পাইছি, Z2 এর মানও পাইছি। তাহলে আমরা দুইটা শাখার ইম্পিডেন্স পাইছি, প্রথম শাখারও ইম্পিডেন্স পাইছি, দ্বিতীয় শাখারও ইম্পিডেন্স পাইছি। তাহলে এখন আমরা কি সার্কিটের মোট ইম্পিডেন্সটা বের করতে পারবো। কিভাবে বের করব, দেখো দুইটা শাখা কি অবস্থায় আছে, প্যারালাল অবস্থায় আছে না? দুইটা শাখা আমাদের কি অবস্থায় আছে, প্যারালাল অবস্থায় আছে। আর প্যারালাল অবস্থায় মানে কি, যদি আমরা দুইটা শাখাকে প্যারালাল করে দিচ্ছি তাহলে তো আমরা টোটাল ইম্পিডেন্সটা পেয়ে যাচ্ছি। তাহলে সুতরাং টোটাল ইম্পিডেন্সকে প্রকাশ করা হয় ZT, অর্থাৎ T তে হচ্ছে টোটাল, অর্থাৎ মোট ইম্পিডেন্স। মোট ইম্পিডেন্স সমান সমান কি হবে, যেহেতু দুইটা শাখা প্যারালাল আছে তাহলে আমরা প্যারালাল করে দেব, অর্থাৎ Z1 প্যারালাল Z2। তাহলে সর্বপ্রথম তোমরা কি করবা, Z1 এর মানটা এখানে লিখো। Z1 এর মান হচ্ছে তোমাদের, আচ্ছা আরেকটা কথা এখানে, এই যে আর, দেখো আমাদের এখানে যে আমরা Z1 বের করছি, Z1 এর ফর্মুলাটা হচ্ছে কি R প্লাস J অফ XL। তাহলে এখানে আর, যেহেতু এটাকে আমরা কি ধরছি, R1 ধরছি না, তাহলে এই R1 এর মানটা আমরা এখানে বসাই দিব। R1 এর মান এখানে কত, 20। এখানেও সেম, এটা যেহেতু আমাদের R2, তাহলে R2 এর মানটা এখানে আমরা বসাই দিব, সেটা হচ্ছে কি 25। তাহলে এখন এই Z1 এর মানটা এখানে লেখো, যে 20 প্লাস J অফ 14,137.2 প্যারালাল, এরপরে Z2 এর মানটা এখানে বসাও। Z2 এর মান হচ্ছে 25 মাইনাস J অফ 1.27 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 4। ক্লিয়ার? এখানে যা শুধু আমাদের কি আছে, আমাদের দুইটা শাখা এখানে প্যারালাল অবস্থায় আছে, আমরা দুইটা শাখা এখানে কি করে দিলাম, প্যারালাল করে দিলাম। তো এখন প্রশ্ন হইতে পারে যে আমরা ক্যালকুলেটরে কিভাবে প্যারালাল করব। দেখো এই ক্যালকুলেটরের হিসাবগুলো নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, যাদের যাদের প্রবলেম তোমরা সেখান থেকে দেখে নিবা, যাদের আর কি 100 mAh এর ক্যালকুলেটর। কারণ এখন আমার হাতে 100 mAh এর ক্যালকুলেটরটা নাই, যার কারণে আমি ওই ক্যালকুলেটর দিয়ে দেখাইতে পারতেছি না, এই ক্যালকুলেটর দিয়েই শিখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম তোমাদের কি করতে হবে, অনেকগুলো ব্র্যাকেট দিতে হবে। অনেকগুলো কি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ এই যে এক সাইড ব্র্যাকেট আমি যেভাবে দিতে বলতেছি সেভাবে দাও, এভাবে 8-10টা ব্র্যাকেট দাও। ব্র্যাকেট দেওয়ার পরে এই মানটা উঠাও। এই মানটা কিভাবে উঠাবা, প্রথম আছে 20, এই যে 20, এরপর আছে কি প্লাস 20, এরপর আছে কি প্লাস, এরপরে তুমি সুন্দর মতো মানটা উঠাবা, 20 প্লাস 14,137.2। এরপরে কি আছে আমাদের, জে আছে না, জেটাকে উঠাইতে হবে। কিভাবে, শিফট চেপে এই যে দেখো ইএনজি RCL, এই বাটনের পাশে ইএনজি বাটন, এই ইএনজি তে ক্লিক করলে দেখবে যে আই উঠছে। আই উঠা মানেই হচ্ছে জে। ওকে, এরপরে ব্র্যাকেট ক্লোজ করবা, মাঝখানে মানটা লিখে ব্র্যাকেট ক্লোজ করবা। তারপরে এই যে ব্র্যাকেট ক্লোজ করলা, ব্র্যাকেট ক্লোজ করার পর একটা ইনভার্স দিবা। ইনভার্স কোথায়, এই যে দেখো মুড সেটআপের নিচে এক্স ইনভার্স, তো সেখানে দিবা। ওকে, আচ্ছা ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, আমি আবারও লিংক দিচ্ছি। সবাইকে ফার্স্ট জয়েন করতে বলো, আমি হিসাবটা শিখিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে
আমরা প্রায় মোটামুটি জয়েন হয়ে ফেলছি। তো জয়েন করে ফেলছি, এখন আমরা আবার স্টার্ট করে ফেলি। তাহলে সর্বপ্রথম আমি কি বলছিলাম যে হিসাবটার ব্যাপারে, দেখো আমি হিসাবটা আবারও শিখিয়ে দিচ্ছি। দেখো এই প্যারালাল করবা কিভাবে, একটার সাথে আরেকটা কিভাবে তোমরা প্যারালাল করবা এই ক্যালকুলেটর দিয়ে। সর্বপ্রথম শর্ত হচ্ছে কমপ্লেক্স মুডে নিতে হবে। তো ক্যালকুলেটরটিকে কমপ্লেক্স মুডে নেওয়ার পরে এইরকম কয়েকটা ব্র্যাকেট দিতে হবে তোমাদের, এরকম 8-10টা ব্র্যাকেট দিয়ে নিবা। তো 8-10টা ব্র্যাকেট দেওয়ার পরে এই মানটা উঠাবো। প্রথম কি আছে 20, এই যে 20 উঠাইলা, এরপর আছে প্লাস, এই যে প্লাস, এরপরে দেখো আমাদের 14,137.2 এই মানটা উঠাবা, 14,137.2। এরপরে কি আছে আমাদের যে বাকি আছে, এই জেটাকে উঠাইতে হবে। জেটাকে কিভাবে উঠাবা, শিফট চেপে দেখো এই 8 উপরে দেখো ইএনজি বাটন, ওই ইএনজি তে ক্লিক করলে দেখবা যে আই উঠছে। ওই আই উঠা মানেই হচ্ছে জে ওঠা। তো এই মানটা উঠানোর পরে তুমি কি করবা, ব্র্যাকেট ক্লোজ করবা। তো এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিলা, এই যে ক্লোজ করে দিলাম। এরপরে কি করবা, ইনভার্স করবা। কিভাবে ইনভার্স করবা, এই যে দেখো মুড সেটআপের নিচে এক্স ইনভার্স নামে একটা বাটন আছে, সেটাতে ক্লিক করলেই দেখো ইনভার্স হয়ে গেছে। তো ইনভার্স হওয়ার পরে তোমরা সুন্দর মতো প্লাস দিবা, এই যে প্লাস দেওয়ার পরে আবার এই একটা ব্র্যাকেট দিবা। এই ব্র্যাকেট দেওয়ার পরে এই মানটা তুলবা। এই মানটা কিভাবে তুলবা, দেখো প্রথম কি আছে 25, তাহলে যে 25, এরপর আছে কি মাইনাস, তাহলে যে মাইনাস, এরপর আমাদের মান আছে 1.27 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 4। তাহলে প্রথম লেখো 1.27 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 4। এটা কিভাবে লিখবা, দেখো এই যে অ্যান্সারের পাশে ইন্টু 10 টু দি পাওয়ার এক্স নামে একটা বাটন আছে, তো সেটাতে যদি তুমি ক্লিক করো তাহলে দেখো ইন্টু 10 চলে আসছে। এরপরে যেহেতু আছে -4, তাহলে তুমি এখানে লিখবা -4। ওকে, এরপরে আমাদের কি বাকি আছে বলো তো, এরপরে আমাদের বাকি আছে আই বাটনটা উঠানো, তাই না? তাহলে এরপরে তুমি সুন্দর মতো আই উঠাবা। আবার কিভাবে, ওই শিফট চেপে ইএনজি, তাহলে দেখবে যে আই উঠে গেছে। এরপরে তুমি কি করবা, মানটা উঠানোর পরে ব্র্যাকেট ক্লোজ করবা। তো ব্র্যাকেট ক্লোজ করার পরে ইনভার্স করবা। তো এই যে ইনভার্স করার পরে আরেকটা ব্র্যাকেট দিবা। তো এই যে আরেকটা ব্র্যাকেট দিলা, আরেকটা ব্র্যাকেট দেওয়ার পরে আবার ইনভার্স করবা। তো এই যে দেখো আবার ইনভার্স করার পরে আমাদের একটা অ্যান্সার চলে আসবে। সেই অ্যান্সারটা হচ্ছে কি, দেখো আমাদের অ্যান্সার আসছে 24.99। এরপরে দেখো প্লাস, এরপরে তুমি যদি আবার এই যে রিপ্লাই মানে মাঝখানে যে বাটনটা আছে ওটা যদি এই সাইডে ক্লিক করো তাহলে দেখবা যে 24.99 প্লাস, তো মাঝখানে যখন প্লাস মাইনাস থাকবে, আমি কি বলছি রেক্টেঙ্গুলার ফর্মে অবশ্যই প্লাস মাইনাস হবে, তাই না? তাহলে মাঝখানে প্লাস আছে, তার মানে এটা নিশ্চয়ই কি রেক্টেঙ্গুলার ফর্ম, এখানে তো অ্যাঙ্গেল নাই। তো এটা যেহেতু রেক্টেঙ্গুলার ফর্ম, তাহলে একটা কি হবে, প্লাসের পরে একটা জে হবে অপারেটর, তাই না? তাহলে জে অফ 0.04। তাহলে এই যে আমাদের টোটাল জেটের একটা মান চলে আসছে। তো এই মানটাকে আমাদের কি করতে হবে, টোটাল জেটের মানটাকে আমাদের আবার কি করতে হবে, পোলার ফর্মে নিতে হবে। এখন কিভাবে আমরা পোলার ফর্মে নিব, আবার শিফট চাপবা। প্রথম কি করবা, প্রথম এই যে আমি এখানে লিখে দিচ্ছি, প্রথম শিফট চাপবা। শিফট চাপার পরে তোমাদের এই যে 2 আছে, 2 এই যে 2 বাটন, এই 2 চাপবা। শিফট চাপার পরে এই যে 2 চাপার পরে 3 তে ক্লিক করবা। 3 তে ক্লিক করার পরে ইকুয়াল দিবা। ইকুয়াল দিলেই একটা মান চলে আসবে, সেটা হচ্ছে 24.99। এরপরে এটাতে ক্লিক করলে অ্যাঙ্গেল অফ 0.10। তো এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে আমাদের কি পোলার ফর্ম। তাহলে এই যে দেখো আমরা কি করছি, সার্কিটের টোটাল ইম্পিডেন্স কিন্তু পেয়ে গেছি। তো কথা যেটা হচ্ছে, কথা হচ্ছে যে আমাদের নিয়মটা কি, সার্কিটের টোটাল ইম্পিডেন্স যদি আমাদের বের করতে বলে, সার্কিটের টোটাল ইম্পিডেন্স বের করার নিয়ম কি, প্রথমে আমাদের দেখতে হবে যে সার্কিটে ওই ওহম ব্যতীত অন্য কোনো একক আছে কিনা। যদি ওহম ব্যতীত অন্য কোনো একক থাকে তাহলে সেটাকে আমাদের কি করতে হবে, ওহমে নিতে হবে। তাহলে এই যে দেখো এখানে আমাদের মানগুলো দেওয়া আছে, R1 এর মান দেওয়া আছে 20, এরপরে দেখো L এর মান দেওয়া আছে 45 হেনরি, তারপর আমাদের R2 এর মান দেওয়া আছে এখানে 25 ওহম, এরপরে C এর মান দেওয়া আছে 25 ফ্যারাড। তো এখানে দেখো এখানে আমাদের দুইটা জিনিস ওহম ব্যতীত, একটা হচ্ছে L এবং আরেকটা হচ্ছে কি C।
তাহলে দেখো এই এল হচ্ছে কি 45 হেনরি দেওয়া আছে, তাহলে এটাকে যদি আমরা অর্থাৎ এই এল কে আমাদের ওহমে নিতে গেলে আমাদের ফর্মুলা হচ্ছে এক্সএল সমান সমান 2 পাই এফ এল। তাহলে যে দেখো এক্সএল সমান সমান 2 পাই এফ এল দিয়ে আমরা এই এল এর মানটাকে কি করলাম, ওহমে নিয়ে নিলাম। এরপরে আবার এখানে কি সি এর মানটা ফ্যারাডে আছে, তাহলে এটাকে ওহমে নিতে হবে। তাহলে যে এক্স সি সমান সমান কি 1/2 পাই এফ সি, এই ফর্মুলা ব্যবহার করে আমরা এই সি এর মানটাকে কি করলাম, ফ্যারাডে নিয়ে নিলাম। তো এরপরে আমাদের যেটা কাজ হলো, আমাদের যে কয়েকটা প্যারামিটার আছে প্রত্যেকটা প্যারামিটারসের এককগুলো ওহমে পরিণত হয়ে গেল। তো এখন আমরা সহজেই ইম্পিডেন্স বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে প্রথম শাখা, এটা হচ্ছে দ্বিতীয় শাখা। তাহলে সর্বপ্রথম আমরা প্রথম শাখার ইম্পিডেন্স বের করব। প্রথম শাখার ইম্পিডেন্স আমাদের দেখতে হবে যে আর এর সাথে কে আছে। দেখো এখানে রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকটেন্স আছে, তাহলে রেজিস্ট্যান্সের সাথে যদি ইন্ডাকটেন্স থাকে তাহলে ইম্পিডেন্স বের করার ফর্মুলাটা হলো আর প্লাস জে অফ এক্সএল। তাহলে এই যে দেখো আর প্লাস অর্থাৎ আর1 প্লাস জে অফ এক্সএল, এটা যেহেতু আমরা আর1 ধরছি তাহলে আর1 এর মান হচ্ছে এখানে 20, এই যে 20, আর এক্সএল এর মান দেখো আমরা এখানে বের করছি। ক্লিয়ার? এরপরে দেখো Z2, আমরা সহজে এখানে Z2 টা বের করতে পারবো, অর্থাৎ R2 মাইনাস, ওখানে রেজিস্ট্যান্সের সাথে যদি ক্যাপাসিট্যান্স থাকে তাহলে আমাদের ফর্মুলাটা কি, যে R মাইনাস জে অফ এক্সসি। তাহলে এই যে দেখো R মাইনাস জে অফ এক্সসি, তাহলে এখানে R2 এর মান হচ্ছে 25, এক্সসি এর মান দেখো আমরা এখানে বের করছি 1.27 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 4। এটাকে কিন্তু আবার 16 ভাইবো না, এটা হচ্ছে 10। তো এখন দেখো যে আমরা Z1 এর মানও পেয়ে গেছি, Z2 এর মানও পেয়ে গেছি। তাহলে যখন আমরা Z1 এর মান পাইছি, Z2 এর মান পাইছি, তাহলে এখন আমরা দেখতেছি যে দুইটা শাখা প্যারালাল অবস্থায় আছে। তো দুইটা শাখা যদি আমরা প্যারালাল করে দেই তাহলেই কেবল আমরা টোটাল ইম্পিডেন্সটা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে দেখো আমরা দুইটা শাখা কি করে দিলাম, প্যারালাল করে দিলাম, এবং আমরা টোটাল ইম্পিডেন্সটা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম। ক্লিয়ার? তো এই যে বেসিকটা আজকে তোমাদের আমি শিখাইলাম এখানে, এটা তোমাদের প্রত্যেকটা অঙ্কে লাগবে, প্রত্যেকটা অঙ্কে তোমাদের এই টোটাল ইম্পিডেন্স বের করতে হবে 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 মাস্ট। তো আজকের মতো আমরা এই পর্যন্তই পড়াশোনা করব। তো প্রথম অধ্যায়টাতেই তোমাদের একটু সময় লাগবে, পরবর্তী অধ্যায়গুলোতে সময় লাগবে না। আজকের মতো এই পর্যন্তই। তো এখন বলো আজকের ক্লাসটাতে কে কোথায় বুঝো নাই, আর যারা লাইভে দেখতেছো তাদের কাছে অবশ্যই আমি ক্লাসটা শেয়ার চাই। আমি যে কোনো সার্কিট দিলে তোমরা কি টোটাল ইম্পিডেন্স বের করতে পারবে। আমি তোমাদের এখন এইচডব্লিউ দিব কিছু, তোমরা প্রত্যেকেই এই এইচডব্লিউ গুলো করে গ্রুপে পিক দিবা। এই একটা সার্কিট দিলাম, প্রথম দিন বেশি চাপ দিলাম না, তবে এই সার্কিটটার ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল করতে হবে। দেখো এর আগের বার কিন্তু আমাদের এখানে কি, এর আগের বার কিন্তু আমাদের এখানে শুধুমাত্র ফ্যারাডে ছিল আর শুধুমাত্র হেনরিতে ছিল। তাহলে এবার কিন্তু আমাদের দুইটা জিনিস যোগ হয়েছে এখানে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মাইক্রো ফ্যারাড এবং আরেকটা হচ্ছে কি মিলি হেনরি। একটা হচ্ছে মাইক্রো ফ্যারাড এবং আরেকটা হচ্ছে কি মিলি হেনরি। তো এই দুইটা জিনিস থাকলে আমরা কি করব, প্রশ্ন হইতেই পারে। দেখো এই মিলির মান হচ্ছে, অলওয়েজ মাথায় রাখবা, এই মিলির মান হচ্ছে 10 টু দি পাওয়ার ইনভার্স 3 এবং এই মাইক্রোর মান হচ্ছে 10 টু দি পাওয়ার ইনভার্স 6। মিলির মান হচ্ছে 10 টু দি পাওয়ার ইনভার্স 3 এবং মাইক্রোর মান হচ্ছে 10 টু দি পাওয়ার ইনভার্স 6। অর্থাৎ এখানে যে আমাদের 40 মাইক্রোফ্যারাড আছে, তার মানে এখানে অরিজিনালি মানটা আছে 40 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 6 ফ্যারাড। এখানে হচ্ছে 35 মিলি হেনরি আছে, তাহলে এখানে আমাদের অরিজিনালি মানটা আছে কি 35 ইনটু এখানে মিলির মান কত, মিলির মান হচ্ছে 10 টু দি পাওয়ার ইনভার্স 3 হেনরি। বুঝতে পারছো? তো এইভাবেই কিন্তু সার্কিটে পেঁচাই দিতে পারে। তো তোমরা এই দুইটা মান ধরে করবা, এই সার্কিটে তোমরা কি করবা, জেড টি নির্ণয় করবা।
ক্লিয়ার? এই সার্কিটে তোমরা কি করবা? টোটাল ইম্পিডেন্স নির্ণয় করবা। তো এখন বলো, আজকের ক্লাসটা সম্পর্কে কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে হাত তুলো। তো আজকের ক্লাসটাই ছিল তোমাদের বেসিক। এই বেসিকটা যদি নিজের মধ্যে শক্তভাবে নিতে পারো, তাহলে তোমাকে সার্কিটে ঠেকায় কে? তোমাকে ঠেকানোর মতো কেউ নাই। ওকে, আলহামদুলিল্লাহ, কারো কোনো কোয়েশ্চেন নাই, সবাই ভালো মতোই বুঝতে পারছো। তো আজকের মতো এই পর্যন্তই। আজকের ক্লাসটা কেমন লাগলো জানাইও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ও হ্যাঁ, কালকে কি বার? 40-এর সাথে কি 10 ইনভার্স 6 এটা গুণ করব নাকি? না, এটা মূলত তোমাদের যখন এই যে ফ্যারাড, অর্থাৎ এটার মানটা হবে এরকম, এটাকে 40 মাইক্রোফ্যারাড বলতে বলতে এটার সাথে এটা গুণ করবা না, এটা মানটা এরকমই থাকবে। অর্থাৎ ফ্যারাড থেকে যখন তুমি কি করবা, এটা ফ্যারাডে আছে, আমাদের ওহমে নিতে হবে ক্যাপাসিটেন্স। অর্থাৎ xc সমান সমান আমাদের ফর্মুলাটা জানি কি, 1/2 পাই এফ সি। তাহলে এই যে 1/2 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু এফ এর মান হচ্ছে 50 ইন্টু এই যে এটা হচ্ছে আমাদের সি এর মান, তাই না? সি এর মানটা এখানে আমাদের কি 40 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 6। তাহলে এখানে সুন্দর মতো লিখে দেবো 40 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 6। এরপরে ক্যালকুলেশন করবো। বুঝতে পারছো? গুণ করবা না, ওই মানটা ওইভাবেই থাকবে। বুঝা গেছে এবার? ওকে, আজকের মতো এই পর্যন্তই। আর আমি প্রথম অধ্যায়ে তোমাদের যে কি এটা আছে, আমি এটার পিক তুলে দিব। আর আরেকটা কথা, কালকে তো স্যাটারডে, আমাদের নেক্সট ক্লাস আছে কবে? নেক্সট ক্লাস আছে আমাদের মঙ্গলবার, তাই না? মঙ্গলবার থেকে শুক্রবার আমাদের ক্লাস। তো নেক্সট ক্লাস আছে আমাদের মঙ্গলবার। তো এই রিলেটেড তোমাদের বইয়ে অনেকগুলো অঙ্ক আছে, কারণ আমি জানি প্রত্যেকটা অঙ্কে তোমাদের কি করতে হবে, টোটাল ইম্পিডেন্স বের করতে হবে। তোমরা বইয়ের প্রত্যেকটা সার্কিট থেকে টোটাল ইম্পিডেন্স বের করার চেষ্টা করবা, প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।